শুভ অপরাহ্ন। সম্মানিত বন্ধুগণ, আমরা এই তিনটি সমান্তরাল অধিবেশনে আমরা খুবই প্রাণবন্ত আলাপ করেছি কয়েকটি বিষয়ের উপরে, যেগুলো বাংলাদেশে এসডিজি অর্জনের জন্য খুবই একটা নিয়ামক ভূমিকা পালন করবে বলে আমাদের মনে হয়। আমরা এখন 2019 সালের শেষে আছি। আসলে আমাদের আর সামনে মাত্র 10 বছর আছে। এই 10 বছরে কিভাবে আমরা বাংলাদেশে এসডিজি অর্জন করতে পারবো সেটা নিয়ে আমাদের এখন চিন্তাভাবনা করার সবচেয়ে প্রকৃষ্ট সময়। আমাদের কি অর্জন হয়েছে এবং চ্যালেঞ্জগুলি কোন জায়গায় আছে, সেটাই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। আপনারা জানেন যে আমাদের 3টি সমান্তরাল অধিবেশন হয়েছিল। আমাদের সাথে সেসব সমান্তরাল অধিবেশনে যারা নাকি সভাপতিত্ব করেছেন তারা আছেন। তারা তাদের অধিবেশনে যে আলাপ আলোচনাগুলি হয়েছে তার সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরবেন। আমার ডান পাশে ডক্টর খালিদ হোসেন, তিনি কৃষি সেবা এবং সামাজিক সুরক্ষা যে সেশনটি হয়েছে সেটা সভাপতিত্ব করেছেন। তার পাশে আছেন মাহমুদা সুলতানা, তিনি শিক্ষা সেবা সেশনে সভাপতিত্ব করেছেন, তিনি আছেন। আর আশিস বড়ুয়া স্বাস্থ্যসেবা এবং নিরাপদ পানি সেবা সেটা সভাপতিত্ব করছেন, তিনি আমাদের সাথে যোগ দেবেন আশা করছি। তো আমি 3টি অধিবেশনেই কিছুটা সময় প্রত্যেকটাতে ছিলাম এবং খুবই আমাদের একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে আমার মনে হয়েছে। যারা তৃণমূলে কাজ করেন আপনারা বক্তব্য তুলে ধরেছেন এই বিভিন্ন ইস্যুগুলির উপরে এবং তারপরে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। আমাদের সাথে সরকারি কর্মকর্তারা ছিলেন, তারাও তাদের মত দিয়েছেন। এবং এখানে কেবলমাত্র যে যারা নাকি আমরা সিবিওরা আছি তারা যে বিভিন্ন সেবা দিচ্ছেন সেটা না, যে ভয়েস বলে একটা কথা আছে, যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরটাও তারা কিভাবে দিচ্ছেন, কোন জায়গাগুলোতে আরও আমরা উন্নত করতে পারি, কোন জায়গাগুলোতে আরও ভালো করতে পারি। এখন আমরা আসলে দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলোতে আসছি। প্রথম প্রজন্মের চ্যালেঞ্জগুলো বাংলাদেশ খুব ভালোভাবে অনেক ক্ষেত্রেই সেগুলো অর্জন করেছে। আমরা স্কুল করেছি শিক্ষা দেওয়ার জন্য, আমরা টিউবওয়েল করেছি পানি সেবা দেওয়ার জন্য, আমরা কমিউনিটি ক্লিনিক করেছি স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। এখন কথাটা হলো যে মানসম্মতভাবে আমরা সেগুলো দিতে পারছি কিনা, এটাই হলো দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জ। এবং সেই জায়গাটাতেই আমাদের মনে হয়েছে যে খুব বড় একটা ভূমিকা আমাদের রাখার সুযোগ আছে এবং আপনারা যারা তৃণমূলে আছেন তারা সেই ভূমিকাটা রাখছেন, জনপ্রতিনিধি যারা আছেন তারা রাখছেন, সরকারি কর্মকর্তাদেরকে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন সেটার একটা প্রক্রিয়ার মধ্যেও আনার ব্যাপারে আপনারা আপনাদের কণ্ঠ দিচ্ছেন। সুতরাং সবটা মিলে খুব সুন্দর আলোচনা হয়েছে এবং সেই আলোচনাটা 5 মিনিটে এটা তুলে ধরাটা খুবই হয়তো চ্যালেঞ্জিং হবে, কিন্তু তারপরও আমি অনুরোধ করব আমাদের চেয়ার যারা আছেন যাতে করে আপনারা যেই দুটো সেশনে থাকতে পারেননি সেখানেও যে আলোচনাটা হয়েছে সেটাও আপনারা জানতে পারেন এবং এই পারস্পরিক যে অভিজ্ঞতার বিনিময় এটা কিন্তু আমাদেরকে পরবর্তীকালে আমাদের কাজ করার ব্যাপারে সাহায্য করবে। কারণ যারা নাকি এই সেশনে ছিলেন তারা হয়তো বাকি দুটোতে কিন্তু আপনারা কাজ করেন, যদিও আপনি হয়তো ওই সেশনগুলোতে থাকতে পারেননি। সুতরাং আপনার সেই কাজের জন্য ওই সেশনের অভিজ্ঞতাটা, জ্ঞানটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আমাদের মনে হয়েছে। তো সেদিক থেকে এই সেশনটা আমার মনে হয় যে খুবই আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সেশন। এবং পরবর্তীতে আমরা যে অভিপ্রায়পত্র যেটা আমরা করতে যাচ্ছি একটা ডিক্লারেশনের মতো, সেখানেও কিন্তু এই আলোচনাটার একটা প্রতিফলন হয়তো আমরা করতে পারবো। একটা ড্রাফট আপনাদের কাছে দেয়া হয়েছে, কিন্তু সেটাকে আরও সমৃদ্ধ করার সুযোগ আছে বলে আমার মনে হয়। তো এইটুকু বলার পরে আমি প্রথমে ডক্টর খালিদ হোসেন, আমাদের আপনারা জানেন সিপিডি অক্সফাম মিলে এটা বাস্তবায়ন করছে। অক্সফামেরই আমাদের বন্ধুরা বিভিন্ন সেশনে সভাপতিত্ব করেছেন, তাদের উপরেই দায়িত্ব ছিল যে এটার নির্যাসটাকে বের করে নিয়ে আসে। তো আমি এখন অনুরোধ করব ডক্টর খালিদ হোসেনকে আমাদের কৃষি সেবা এবং সামাজিক সুরক্ষার যে সেশনটা ছিল এবং যেটাও খুবই একটা আমার মনে হয় সমৃদ্ধ সেশন হয়েছে, সেটা সংক্ষিপ্তভাবে মূল যে জায়গাটা সেটা যদি আপনি আমাদের উপস্থিত যারা আছেন তাদেরকে যদি আপনি একটু অবহিত করেন। ধন্যবাদ মুস্তাফিজ ভাই। আমরা
যেই সেশনটি করেছি কৃষি এবং সামাজিক সুরক্ষা পদ্ধতির বিষয়ক, সেখানে সামাজিক সুরক্ষা পদ্ধতি বিষয়ক যে তথ্যগুলো এসেছে গাইবান্ধা, রংপুর এবং নীলফামারী থেকে সেগুলোর উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি কৃষি বিষয়ক যেই সরকারি পরিষেবার কথা আমরা বলছি সেগুলো তথ্য উঠে এসেছে হাওড় অঞ্চল থেকে, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এবং নেত্রকোনার উপস্থাপনা ছিল। এবং এই আলোচনা থেকে কিছু প্রেক্ষাপট উঠে এসেছে, পাশাপাশি অনেকগুলো সুপারিশ আমরা পেয়েছি। আমাদের উপস্থাপনার মধ্যে সুপারিশগুলো ছিল, পাশাপাশি যারা এখানে উপস্থিত ছিলেন তারাও অনেক সুপারিশ দিয়ে আমাদের আলোচনাকে সমৃদ্ধ করেছেন। আমাদের আলোচনাতে যে বিষয়টি উঠে এসেছে যে নানা রকমের সীমাবদ্ধতা এবং বিপুল জনসংখ্যার চাপ মোকাবেলা করেও সরকার বর্তমানে নানা রকম সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং কৃষিতে বহুবিধ কার্যক্রম চালু রেখেছেন এবং সাধারণ মানুষ এর উপকার তারা ভোগ করছেন। সরকারি অনেক কর্মকর্তা এবং স্থানীয় যে জনপ্রতিনিধিগণ আছেন তারা এই ক্ষেত্রে এক ধরনের আন্তরিক ভূমিকা গ্রহণ করেছেন। সেটা যেমন কিছু জায়গায় প্রতিফলন এসেছে, আবার অনেক ক্ষেত্রে আলোচনাটা এভাবেও এসেছে যে এসব কর্মসূচি এবং কার্যক্রম যে কাঙ্ক্ষিত সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। এবং মূলত আমরা যে বিষয়টি এখানে এসেছে সেখানে সুশাসন এবং জবাবদিহিতার অভাবটি বারবারই আলোচিত হয়েছে এবং এক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, সরকারি সেবা অনেক ক্ষেত্রে দুর্গম অঞ্চলে না পৌঁছানো, এগুলো যে এক ধরনের ভূমিকা রাখে সেটা আমাদের এই সেশনটিতে বিভিন্নভাবে বারবারই এসেছে। এবং এখানে আমরা কৃষি এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে অনেকগুলো সুপারিশ উঠে এসেছে। আমি সবগুলো সুপারিশ সময়ের স্বল্পতায় এখন হয়তো উপস্থাপন করব না, তবে কিছু মূল্যবান যে সুপারিশগুলো এসেছে কৃষির ক্ষেত্রে, যেখানে জীববৈচিত্র্যকে রক্ষা করে বিশেষ করে কৃষি প্রতিবেশ বিবেচনা করে এক ধরনের পরিকল্পনা এবং সেক্ষেত্রে আমাদের কৃষিতে এখন যে আধুনিকায়ন চলছে তার পাশাপাশি এক ধরনের জীববৈচিত্র্যর ধারণাটিকে মাথায় রেখে যাতে সেই আধুনিকায়ন হয়, সেক্ষেত্রে সরকারি সম্প্রসারণ সেবাটি যাতে সেভাবে করে হয় সেই আলোচনাটি এসেছে, সেই সুপারিশটি এসেছে। কৃষককে সরাসরি ভর্তুকি দেওয়ার সুপারিশ এসেছে এবং যাতে কোনো উপকরণ বা পণ্যে না দিয়ে সরাসরি কৃষকের কাছে যায় সেই ধরনের সুপারিশ উঠে এসেছে। বিজিডির ক্ষেত্রে এবং কৃষি সেবার ক্ষেত্রেও একটি বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে সাধারণ জনগণকে সম্পৃক্ত করা এবং বারবারই একটি বিষয় এসেছে তৃণমূল সংগঠনকে সম্পৃক্ত করার মাধ্যমে এগুলো কিভাবে নিশ্চিত করা যায়। এবং স্থানীয় সরকার যেহেতু বিজিডি কার্যক্রম তারা পরিচালনা করেন, সেখানে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তারা আরও সহায়তা প্রত্যাশা করেন, সেই ধরনের সুপারিশ তাদের কাছ থেকে উঠে এসেছে, কারণ অনেক ক্ষেত্রে সেই সহায়তার অভাবে তারা যথাযথভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন না। সামগ্রিকভাবে যে আলোচনাটি আমরা এখান থেকে পেয়েছি যে জনগণের সম্পৃক্ততা এই সমস্ত সেবাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে খুবই জরুরি। এবং আমরা যেই সিবিওর কথা বলছি বা জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের কথা বলছি, একটি আলোচনা এসেছে যে আমরা অনেক ক্ষেত্রে সরকারি সেবা পৌঁছাতে পারে না কারণ আমরা অনেক দুর্গম অঞ্চলে কাজ করি, কিন্তু আমরা যদি এই জনসম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগাই তারা কিন্তু এই সমস্ত সেবাগুলো অনেক ক্ষেত্রে পৌঁছে দেওয়া বা অনেক ক্ষেত্রে সুবিধাভোগী নির্বাচন এসব জায়গাতে ভূমিকা রাখতে পারেন। অর্থাৎ একটি সুপারিশ খুব শক্তভাবে উঠে এসেছে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি এই সমস্ত কার্যক্রমে, যাতে আমরা এক ধরনের জবাবদিহিতা শুধু না বরং উন্নয়ন কার্যক্রমকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। পাশাপাশি বেসরকারি সংগঠন, উন্নয়ন সংগঠনগুলোর ভূমিকাকেও সবাই বলেছেন যে এটাকে আরও জোরদার করতে হবে, তাদের ভূমিকাকে স্বীকার করতে হবে যাতে আমরা একসাথে এখানে কাজ করতে পারি। একটি বিষয় বারবার উঠে এসেছে, এখানে আমরা জবাবদিহিতার কথা বলছি কিন্তু এটা শুধুমাত্র স্থানীয় সরকারের প্রতিনিধিগণ বা সরকারের জবাবদিহিতার বিষয় নয়, সাধারণ জনগণকেও জবাবদিহিতার মধ্যে আসতে হবে। জনগণের নৈতিকতা উন্নয়নের বিষয়টি বারবার উঠে এসেছে, কারণ অনেক ক্ষেত্রে আমরা যেই সুশাসনের অভাব বলি বা দুর্নীতির কথা বলি, আমরা জনগণ কিন্তু অনেক ক্ষেত্রে নিজেরাই এগুলোর সাথে যুক্ত হই, ফলে এখানে নৈতিকতার উন্নয়ন এবং নিজেরা এ সমস্ত কার্যক্রমে যুক্ত না থেকে বরং একসাথে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সাথে কাজ করলে যেই মিথস্ক্রিয়ার সৃষ্টি হবে তার মাধ্যমে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছি আমাদের সেবার ক্ষেত্রে সেখানে আমরা পৌঁছাতে পারবো এবং রাজনৈতিক সদিচ্ছাকে এখানে
গুরুত্ব দেওয়া হয়েছে যে এই ধরনের সমন্বয় হলে রাজনৈতিক সদিচ্ছা অবশ্যই আসবে। আমরা সমন্বয়ের অভাবে এখন অনেক ক্ষেত্রে এই রাজনৈতিক সদিচ্ছাকে নিশ্চিত করতে পারছি না। পাশাপাশি আমাদের সেশনে যে সরকারি কর্মকর্তারা ছিলেন তারা এক ধরনের কমিটমেন্ট দিয়েছেন, যে সুপারিশগুলো এসেছে সেগুলো তারা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, এবং সেগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিয়ে যাতে ভবিষ্যতে তাদের কমিটমেন্টকে আমরা আবার ফলো আপের মধ্যে নিয়ে আসতে পারি, সেই ধরনের একটি আলোচনার মাধ্যমে আমরা আমাদের সামগ্রিক আলোচনাকে সমাপ্ত করতে পেরেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর খালিদ। আমার মনে হয় যে একটা খুবই ভালো একটি প্রাণবন্ত আলোচনা খুব চমৎকারভাবে উপস্থাপিত করলেন এবং মূল নির্যাসটা তিনি নিয়ে এসেছেন। একটা বিষয় আমার মনে হয় যে বিশেষ আমাদের দৃষ্টি রাখা দরকার, সেটা হলো যে কৃষিতে আধুনিকায়নটা যাতে জীববৈচিত্র্য রক্ষা করে যাতে করা হয়। আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদের একটা নজর দেওয়ার সময় এসেছে। এসডিজিজের মধ্যে কিন্তু আমরা অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক অন্তর্ভুক্তি এবং যে পরিবেশ বান্ধব উন্নয়ন, এই তিনটার একটা সংশ্লেষ আমরা সবসময় কিন্তু বলি। এই ত্রিমাত্রিক সংশ্লেষটা কৃষির ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, যাতে করে এই আধুনিকায়ন এবং উন্নয়নটা আমাদের জীববৈচিত্র্যকে নষ্ট করে না হয়, কারণ এটা আমাদের টেকসই উন্নয়নের জন্য এটা আমাদের প্রয়োজন। আর আপনি সমন্বয় এবং সুশাসনের কথা বলেছেন, আমাদের যারা সরকারি কর্মকর্তা ছিলেন তাদের কমিটমেন্টের কথা বলেছেন। তো অবশ্যই আমরা সেটা যদি সবাই মিলে করতে পারি তাহলে আমরা এগুলো 2030-এর মধ্যে বাস্তবায়ন করতে পারবো। আর একটা জিনিস যেটা আমার মনে হয় যে আমাদের বৈশিষ্ট্য আমাদের কাজের, সেটা হলো যে লিভ নো ওয়ান বিহাইন্ড, যে কাউকে পেছনে রাখা যাবে না। এই যে দুর্গম অঞ্চল, সবচেয়ে যিনি নাকি দূরবর্তী আছেন তাকে, এগুলো আমাদের কিন্তু বৈশিষ্ট্য এবং আমাদের কাজের একটা মানে যদি তুলনামূলক আমি বলি যে সুবিধা যদি বলি বা অ্যাডভান্টেজ যদি বলি, তাহলে কিন্তু এই জায়গাটাতেই আমাদের যে আমরা তৃণমূলে যারা কাজ করছেন আপনারা, তারা এই সবচেয়ে দূরবর্তী যিনি আছেন, সবচেয়ে দুর্গম অঞ্চলে যিনি আছেন তাকে আমরা ধরতে পারি। আমাদের সময় সীমাবদ্ধ, আমাদের সম্পদও সীমাবদ্ধ, তাহলে কার্যকারীভাবে এগুলোকে আমাদের ব্যবহার করার প্রশ্নটা আছে। তো তিনি যেটা বলেছেন ডক্টর খালিদ, তো আপনারা যারা ওই সেশনে ছিলেন, সেই সেশনে কি এমন কেউ আছেন যে কোনো গুরুত্বপূর্ণ কিছু বাদ পড়েছে? যদিও আমাদের এগুলো সব রেকর্ড করা আছে এবং পরবর্তীতে আমরা সেগুলো আরও ভালোভাবে আমরা সেগুলো থেকে আমরা পয়েন্টসগুলো নিতে পারবো। সুতরাং খুব একটা যদি না থাকে যে এইটা বিশেষভাবে আরও উল্লেখ করা দরকার ছিল, তাহলে আমি পরবর্তীটাতে যাব, কারণ আমাদের মধ্যাহ্নভোজনের সময় চলে এসেছে সামনে। তো যদি না থাকে, নেই, আমি দ্বিতীয় আমাদের যে হ্যাঁ কেউ আছেন? জি বলেন। হ্যাঁ, মাইক কোথায়? মাইক কোথায়? তাড়াতাড়ি। এমন কোনো ইস্যু যেটা যাতে মানে খুবই যদি একেবারে গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা বলেন, খুব সংক্ষেপে বলেন না। ধন্যবাদ। আমি নুসরাত আইরিন, কাজ করছি এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশে। আমি খুব সংক্ষেপেই বলছি। এইমাত্র আপনি বললেন যে যারা খুব দুর্গম এরিয়া আছে, যারা পিছিয়ে আছে, তাদের জন্য আমরা কাজ করব। এখানে যে প্রকল্পটি নিয়ে অক্সফাম কাজ করছে, দেখলাম যে তাদের 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত কাজ করবে। তো আমার একটু জানার ছিল কি যে ভিজিডি প্রোগ্রাম যেটা, সেখানে প্রতিবন্ধী মানুষদেরকে অন্তর্ভুক্তিকরণের তথ্যটি কি আপনারা সংগ্রহ করছেন কিনা, আর যদি করে না থাকেন তাহলে ভবিষ্যতে এটা আপনাদের যেহেতু 21 সাল পর্যন্ত আছে, তখন অন্তর্ভুক্তি করার সুযোগ কতটা আছে। আর আরেকটু বলবো যে আমাদের একজন জনপ্রতিনিধি বলেছিলেন যে যারা প্রবীণ ব্যক্তি আছেন তাদেরকে তারা অনেক সময় সুবিধা দিয়ে ভিজিডিতে নিয়ে আসেন। এটা খুবই প্রয়োজন, কারণ আমাদের কিন্তু বার্ধক্যজনিত কারণে প্রতিবন্ধিতাটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো সেই জায়গাটা দেখা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন এবং বিভিন্ন সেশনে প্রতিবন্ধী যারা আছেন, ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের বিষয়টা কিন্তু আসছে এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে প্রবলেমটা মানে এক্সক্লুশনে এবং ইনক্লুশন দুই জায়গাতেই সমস্যাটা হচ্ছে। সেটা হলো যে যারা পাওয়ার কথা তারা অনেক সময় এক্সক্লুডেড হচ্ছেন, যারা পাওয়ার কথা না তারা আবার ইনক্লুডেড হচ্ছেন। হ্যাঁ, সো এই সমস্যাটি আছে। আমরা অবশ্যই তৃণমূলে যারা নাকি কাজ করছি এবং বিশেষত আমাদের এই প্রোগ্রামে যারা আছেন, আমরা বিশেষভাবে এটার দিকে নজর দেব, কারণ আমাদের একটা অভিজ্ঞতা যেটা হলো যে এই ইস্যুটা খুব
সব 3টা সেশনেই কিন্তু এই ইস্যুটা বিভিন্নভাবে এসেছে। আপনাকে ধন্যবাদ এটা আমাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য। আমরা এটা মনে রাখব। এরপরে আমি মাহমুদা সুলতানাকে অনুরোধ করব, তিনি সভাপতিত্ব করেছিলেন শিক্ষা সেবা সেশনটির উপরে। তিনি এখন তার সেশনের মূল যে বিষয়গুলি বেরিয়ে এসেছে সেগুলো আপনাদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ স্যার। আমরা গুণগত শিক্ষার যে এসডিজি টার্গেট আছে সেটা অ্যাচিভমেন্টে আমাদের কি কি প্রতিবন্ধকতা আছে এবং সেটা থেকে উত্তরণের উপায় কি, এই বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। সো আমাদের একটা প্রেজেন্টেশনের সাথে আমাদের আলোচনা ছিল এবং সেই সাথে আমাদের উন্মুক্ত আলোচনা ছিল। যে আমাদের মূলত যে বিষয়গুলো আলোচনায় উঠে এসছে, আমাদের কিছু সমস্যার কথা উঠে এসেছে, কিছু সম্ভাবনার কথা উঠে এসেছে, কিছু উত্তরণের উপায়ে সুপারিশ হিসেবে এসেছে। আমাদের আলোচনাগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, 3টা জায়গা থেকে দেখতে পারি। এক ধরনের আলোচনা এসেছে যেটা আমাদের অবকাঠামোগত যে সমস্যাগুলো আছে এবং সেখান থেকে উত্তরণের উপায় নিয়ে কিছু সুপারিশ। কিছু আলোচনা আমাদের হয়েছে যেগুলো আমাদের প্রতিনিয়ত জীবন আমাদের চর্চার জায়গা থেকে, যেখানে হয়তো অনেকগুলো সমস্যার কথা এসছে যেগুলো হয়তো আমাদের চর্চার জায়গাটা থেকে আমরা যদি পরিবর্তন করি তাহলে সে জায়গাটা থেকে আমরা উত্তরণ করে গুণগত শিক্ষাটা নিশ্চিত করতে পারবো। এবং আমাদের কিছু নীতিমালা পর্যায়ে কিছু নীতিমালা প্রণয়ন বা নীতিমালার বাস্তবায়নের জায়গায় বেশ কিছু সমস্যা এবং সুপারিশের কথা উঠে এসছে। তো আমাদের মূলত অবকাঠামোগত জায়গা যে কথাগুলো এসছে সেটা হচ্ছে যে আমাদের যে সীমিত পরিমাণের জায়গাতে যে বেশি সংখ্যক শিক্ষার্থী নিয়ে যে ক্লাস বা যে স্থানগত যে সমস্যার কথাগুলো সে যে জায়গাগুলো এসছে, সেই সাথে আমাদের নিরাপদ পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা, স্যানিটেশনের যে সমস্যাগুলো, যেমন স্কুল লেভেলে সাধারণত মেয়েদের জন্য স্যানিটেশন নাই এবং মেয়েদের জন্য সেক্ষেত্রে আরও সেটা কম। এবং আমরা যদি প্রতিবন্ধীদের কথা চিন্তা করি বেশিরভাগ ক্ষেত্রেই সেটা বাস্তবায়ন সেটা নাই, যেটা আসলে স্কুলের ঝরে পড়ার হার বাড়িয়ে দেয়, একই সাথে স্কুলে এনরোলমেন্টের উপরেও একটা প্রভাব ফেলে। সেই জায়গাগুলোতে আলোকপাত করা হয়েছে। একই সাথে সেই অবকাঠামোর জায়গাগুলোর উন্নয়নের জন্য সুপারিশও এসছে। সেই সাথে আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে আমাদের চর্চার জায়গাতে, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ আমাদের জবাবদিহিতার জায়গাটা। বেশিরভাগ সময় এরকম আলোচনা হয়েছে যে শিক্ষকরা সময় মতো স্কুলে আসেন না, অথবা প্রতিদিন আসেন না, সময় মতো ক্লাস নেওয়া হয় না। সেই জায়গাগুলো যেখানে আসলে শিক্ষার পরিবেশটা বিঘ্নিত হয়, শিক্ষার দান বিঘ্নিত হয়, সেই জায়গাগুলো নিয়ে আলাপ করা হয়েছে। সেই সাথে আমাদের শিক্ষক ছাত্রের যে শিক্ষার্থীর যে অনুপাত সেটা আসলে বৈজ্ঞানিক না, সেটা একজন শিক্ষকের বিপরীতে অনেক বেশি শিক্ষার্থী, সেই সমস্যাগুলোর কথা এবং সেই সাথে উত্তরণের সুপারিশ হিসেবে আসছে। একই সাথে আসছে আমাদের এসএমসির কথা, অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন সেই জায়গায় এসএমসিকে আরও এসএমসি যে ঠিকমতো এখন কার্যক্রম পরিচালনা করছেন না বা করতে পারছেন না, সেই সমস্যাগুলোর কথা উঠে এসছে। এবং সেই সাথে সে এসএমসিকে আরও বেশি দক্ষ করে তোলার জন্য এসএমসির ক্যাপাসিটি বিল্ডের কথা সুপারিশ হিসেবে এসছে। এসএমসিকে আরও বেশি এম্পাওয়ার করা, আরও বেশি ক্ষমতায়িত করার কথা এসছে। এবং সেই সাথে একই সাথে আমাদের কমিউনিটি এবং আমাদের যে সংগঠনগুলো আছে, কমিউনিটি বেসড যে সংগঠনগুলো আছে সেগুলো সম্পৃক্ততার কথা বলা হয়েছে। এটাকে বারবার এভাবে দেখানো হয়েছে যে আমাদের শিক্ষা যদি আমাদের একটা সার্ভিস হয় তাহলে সেখানে আমরা তো হচ্ছি যে মানে সার্ভিস রিসিভার, তো সেই জায়গা থেকে আমরা যাতে সার্ভিসটা যদি আমরা ক্লেম না করি তাহলে আমরা সার্ভিসটা পাবো না। তো এসএমসি বা শিক্ষক যাকে আমরা অ্যাকাউন্টেবল বা জবাবদিহিতার মধ্যে আনতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কমিউনিটির এঙ্গেজমেন্টটাকে অনেক বেশি ফোকাস করা হয়েছে। তো কমিউনিটির তাদের অধিকার এবং তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে এটা কমিউনিটি জানতে হবে এবং সেই সাথে কমিউনিটি সেটা দাবি করলে তবেই সেটা সুনিশ্চিত হবে। এছাড়া আরও কিছু বিষয় আসছে, যেমন আমাদের প্রতিবন্ধিতা নিয়ে আমাদের নীতিমালাগুলোতে যাতে প্রতিবন্ধিতাদের ইনক্লুশনটা সঠিকভাবে রিফ্লেক্টেড হয় এবং সেটা যাতে আমাদের ইমপ্লিমেন্টেশন অর্থাৎ বাস্তবায়নের জায়গায় প্রতিফলিত হয় সেই বিষয়টা ফোকাস করেছে। এবং সেই সাথে হার্ড টু রিচ এরিয়া স্পেশালি আসছে টি গার্ডেনে, মানে চায়ের বাগানে যে শ্রমিকরা কাজ করেন তাদের সন্তানদের কথা এসছে। মানে দুর্গম এলাকায় যারা আছেন কিংবা আমাদের আদিবাসী যারা আছেন তাদেরকে যাতে শিক্ষার কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং সেই সকল জায়গাতে যাতে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হয় সেই বিষয়ে
অনেকগুলো কথা উঠে আসছে। আর আমাদের পলিসি লেভেল অর্থাৎ নীতিমালার জায়গায় যে কথাগুলো আসছে, প্রথমত হচ্ছে আমাদের বাজেটের বরাদ্দ বাড়ানো। এই মুহূর্তে আমাদের বাজেট 2018-19-এ 2.1% ছিল জিডিপি, মূল জিডিপি থেকে। সেই জায়গায় বাজেট বরাদ্দ বাড়ানোর জন্য এবং সেখানে সুপারিশ হিসেবে আসছে আমরা একটা রোডম্যাপ ডেভেলপ করতে পারি, যে একটা রোডম্যাপ কিভাবে আমরা এগোলে আমাদের বাজেটের বরাদ্দ যে 6% করার কথা বলা আছে জিডিপির, সেই জায়গাটা আমরা বাস্তবায়ন করতে পারি। তো সেই জায়গাগুলো উঠে আসছে। একই সাথে শিক্ষকের দক্ষতা বৃদ্ধি, সেই জায়গাটাতেও আলোকপাত করা হয়েছে। ওভারঅল আমরা আমাদের এই মানে পুরো সেশনটাতে এই 3টা জায়গা থেকে সমস্যা এবং সমস্যার সমাধানের উপায়গুলো উঠে এসছে। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদা। আমার মনে হয় যে খুব সুন্দর একটি উপস্থাপনা আমরা শুনলাম, এবং যে 3টি বিষয় তিনি বলেছেন সেটা হলো অবকাঠামো, নীতিমালা প্রণয়ন এবং নীতিমালার বাস্তবায়ন। 3টির দিকে বিভিন্ন চ্যালেঞ্জ আছে। যে শারীরিক প্রতিবন্ধী যেসব বাচ্চারা আছে তাদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে এখন যেমন আমি দেখেছি যে নতুন যে কোনো বিল্ডিং হলে সেখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য যাতে একটা অভিগম্য হয় সেজন্য একটা ব্যবস্থা আছে, কিন্তু হুইল চেয়ারটার যাতে ওইটা দিয়ে যেতে পারে সেইভাবে প্রশস্তভাবে করা হচ্ছে কিনা সেই জায়গাটা কিন্তু অনেক সময় দেখি যে হয়তো হুইল চেয়ারটা ওখানে যেতে পারে না। ব্যবস্থা একটা আছে কিন্তু সেটা ব্যবহার করা যাচ্ছে না। তো এইসব জায়গাগুলো আছে অবকাঠামোর দিক থেকে। আর নীতিমালা প্রণয়নের দিক থেকে তো অবশ্যই আমাদের এখন আসলে যুগোপযোগী শিক্ষা যেটা আমরা বলি আর কি, যেটা আমাদের কর্মসংস্থান যেগুলো হবে আগামীতে তার সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা আমরা দিতে পারছি কিনা, সেটা যদি দিতে না পারি তাহলে কিন্তু সেই শিক্ষা আরও অসন্তোষের জন্ম দিবে, সামাজিক অসন্তোষ, এবং টেকসই উন্নয়নের যে আমাদের অভীষ্ট সেটাও কিন্তু আগামীতে চ্যালেঞ্জের মুখে পড়বে। আমাদের এটা মনে রাখতে হবে যে শুধু শিক্ষা দিলেই হবে না, সেই শিক্ষাটা আমাদেরকে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করছে কিনা, ভালো নাগরিক হওয়ার জন্য প্রস্তুত করছে কিনা, সেই জায়গাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা যেটা আমার মনে হয়েছে, আমি কিছুটা ওই সেশনে ছিলাম, যে সেখানে যেটা বলা হয়েছিল যে একটা তো আছে যে আমাদের ছাত্রী যারা আমাদের সন্তানরা আছে তারা, শিক্ষকরা আছেন, কিন্তু আবার অভিভাবকরা আছেন। আপনারা তো অভিভাবকও, সুতরাং কেবলমাত্র কিন্তু পর্যবেক্ষণ করলে হবে না। ওই যে স্কুল ম্যানেজমেন্ট কমিটিগুলোতে কিন্তু সেখানে দরকার হলে ইলেকশন করেও আপনাদেরকে ঢুকতে হবে, এবং সেখানে ম্যানেজমেন্ট ঠিকমতো হচ্ছে কি না সেখানে অংশগ্রহণ করতে হবে। সুতরাং কেবলমাত্র পর্যবেক্ষণ করে আমাদের দায়িত্ব পালন করার সুযোগ বোধহয় নেই আর কি। তৃণমূলে যারা আছেন অভিভাবক হিসাবেও তাদের একটা ভূমিকা বোধহয় রাখতে হবে। তো যাই হোক, কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বাদ পড়েছে যেটা আপনি বলতে চাচ্ছেন? প্লিজ, হ্যাঁ, এখানে একজন সংক্ষেপে কাইন্ডলি বলেন। উপস্থিত আজকের সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নিকটু উপজেলার প্রস্তাব সভাপতি শেখ উবায়দুল হক সম্রাট ও আমাদের সময় প্রতিনিধি। আমি ব্যক্তিগত জীবনে শিক্ষাক্ষেত্রে আমার সাংবাদিকতা একটু পদচারণ একটু বেশি করতে চাই। সেক্ষেত্রে আমার এলাকা থেকে আমি একটা অভিজ্ঞতা স্বরূপ আপনাকে জানাতে চাই। আমাদের কৃষির উপর নির্ভরশীল করে কৃষি বিপর্যস্তের কারণে বিগত 2 বছরে প্রায় 1000 শিশু শ্রমিক, যা ওটু আমরা গ্রাম্য ভাষা বলি রোহিঙ্গাগারি শ্রমিক বৃদ্ধি পেয়েছে। এখানে সেকেন্ড চান্স এডুকেশন বাস্তবায়নের জন্য বেশ কয়েকটা এনজিও সংস্থা রয়েছে। নামে মাত্র সাইনবোর্ড সর্বস্ব কিছু বিদ্যালয় আছে, কাগজে কলমে সব ওকে, একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের বিদ্যালয়গুলিতে, প্রাথমিক বিদ্যালয় বিশেষ করে, এখানে শিক্ষক সাহেবের বাড়ির পাশে বিদ্যালয়টি সবসময় পছন্দের বদলিতে থাকার জন্য হয়তো বা 1 বছর পরে টিউশন একটু দূরে দিলেন পার্শ্ববর্তী গ্রামে, পরবর্তী আবার তাকে রিমুভ করে এই জায়গায় আনা হলো। এই যে স্থানীয় নিয়োগ, স্থানীয় দপ্তরি, এর জন্য আমাদের যে ছাত্র সমাজটা সবচেয়ে বেশি জ্বরে পড়তেছে। আর এই প্রাইমারি থেকে যখন আমরা এই জেএসসিতে যাই, এই বর্ষ আমার জেএসসিতে 1964 জন শুধু ছাত্রী অংশগ্রহণে বহির্ভূত। খোঁজ নিয়ে জানা গেছে প্রত্যেকে বাল্য বিয়ের শিকার। যে এই বিষয়গুলি অর্থাৎ
জ্বরে পড়া থেকে রোধ করার জন্য বাল্য বিয়ে যে কমিটিগুলি আছে উপজেলা লেভেলে, সেই কমিটিগুলিও জনসম্পৃক্ত না। 2008 সালে কমিটি করছে, এখন এই কমিটি আছে। আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন জনসম্পৃক্ত জনকল্যাণে যে কমিটিগুলি হয়, উপরস্থ মহল থেকে ওয়ার্ড মেম্বার সাহেব, সংশ্লিষ্ট চেয়ারম্যান, মহিলা বিষয়ক কর্মকর্তা, পদাধিকার বলে উপজেলা পরিষদ চেয়ারম্যান কিংবা এমপি মহোদয়, সভাপতি। Okay, একটা রেস্ট্রিক্ট এরিয়া, এতে করে জনসম্পৃক্ততা কমে যাচ্ছে দিন দিন, আর প্রশাসনে জবাবদিহিতা কমে আসছে। ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 3টি পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেগুলো নোট রাখলাম এবং সেগুলো কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি আপনারাও শুনলেন। সবারই দায়িত্ব আছে, কেবল সরকারের দায়িত্ব না, আমাদের নিজেদেরও দায়িত্ব আছে। এরপরে আমি অনুরোধ করব আশিস বড়ুয়াকে, তিনি স্বাস্থ্যসেবা এবং নিরাপদ পানি সেবা, একটু দেরিতে আসছেন, তার অর্থ হলো যে সেখানে অনেক প্রলম্বিত আলোচনা এবং নিশ্চয়ই আমিও ছিলাম সেই আলোচনা শেষের দিকে, তো কিন্তু 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, ওকে স্যার, ধন্যবাদ। প্রকৃত অর্থে একটু দীর্ঘ একটা সেশন ছিল। আমরা দুটো বিষয় নিয়ে কথা বলেছিলাম, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে নিরাপদ পানি স্যানিটেশনের স্বাস্থ্যবিধি। মূল 6 জন আলোচক এবং উপস্থাপকের বাইরেও 12 জন মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেছিলেন এবং 14টা নোট আমরা পেয়েছি। তো এখান থেকে কি পয়েন্টসগুলো আমি একটু আলোচনা করব ধারাবাহিকভাবে। জি স্যার, একটা হচ্ছে একটা জিনিস নির্দ্বিধায় সবাই সহমত পোষণ করেছে যে মানুষের যতটুকু প্রয়োজন সেখানকার চাইতে যে সরবরাহ, সেই জায়গাটা একটা বড় ঘাটতি রয়েছে। তার মানে পানির জায়গাটায় আমি বলছি, পানির জায়গাটায়, নিরাপদ পানির উৎসের জায়গাটায় প্রচুর ব্যাপক ইনভেস্টমেন্ট আমাদের দরকার। 1, 2 হচ্ছে যেহেতু আমরা মূলত দক্ষিণাঞ্চল নিয়ে কথা বলেছিলাম, যেখানে প্রকৃতিতেই আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে নিরাপদ পানি সরবরাহটা নিশ্চিতের ক্ষেত্রে, সেই জায়গাটা বলা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচে না গিয়ে কনটেক্সট স্পেসিফিক টেকনোলজি যেন নিয়ে যাওয়া হয়, যে এক একটা এলাকার সমস্যা এক এক রকম, সে অনুযায়ী যেন টেকনোলজিগুলো ডিজাইন করা হয়। 3 নম্বর যে সাজেশনটা আসছে সেটা হচ্ছে যে আমরা জানি দক্ষিণাঞ্চল মানেই সাইক্লোন। এই বছরও ঘূর্ণিঝড় ফণী এবং বুলবুলে আক্রান্ত হয়েছি, সুতরাং যে অর্জনটা আমাদের হয় সেটা কিন্তু প্রতি বছর আবার ফল করে। সুতরাং যে টেকনোলজিগুলো নিয়ে আমরা কাজ করছি সেটা যেন রেজিলিয়েন্ট হয়, ডিআরআর এবং ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করে যেন আমরা টেকনোলজি এবং আমাদের উদ্যোগগুলো নেই। 3rd যে সাজেশনটা ছিল সেটা হচ্ছে মূলত মনিটরিংয়ের জায়গাটাই। বলা হচ্ছে যে ব্যাপক কাজ হচ্ছে, পানিতে অভিগম্যতা বাড়ছে, স্যানিটেশনে বাড়ছে, কিন্তু সেগুলো টেকসই হচ্ছে না। কারণ হচ্ছে যে সেটার অপারেশন, মেনটেন্যান্স এবং মনিটরিংয়ের জন্য কিন্তু আমাদের কোনো সাপোর্ট নেই। গভর্নমেন্ট বলি, নন গভর্নমেন্ট বলি, যে কোনো উদ্যোগের ক্ষেত্রে যেন সেই মনিটরিং, অপারেশন, মেনটেন্যান্সের ফান্ডিংটাকে এনশিওর করা হয়। 4th যে সাজেশনটা সেটা হচ্ছে যে হ্যাঁ, ব্যাপক কাজ হচ্ছে, কিন্তু অধিকাংশগুলো এখনও বিচ্ছিন্নভাবে। যাদের জন্য কাজ হচ্ছে, যে জনগণের জন্য কাজ হচ্ছে, সেই জনগণ কিন্তু তার চাহিদা নিরূপণ এবং পরিকল্পনায় নেই। সুতরাং হোয়াট এভার উই টেক, কমিউনিটি শুড বি এনগেজড। দ্যাটস দ্য 4th সাজেশন। 5ম যে সাজেশনটা আসছিল সেটা হচ্ছে ইনক্লুশন, যেটা আগের 2টা সেশনে ব্যাপকভাবে আসছে। যাই করি না কেন ওয়াটার স্যানিটেশন, হাইজিনের জন্য সেটা যেন ইনক্লুসিভ হয়, সেটা কাউকে বাদ দিয়ে নয়। এই 5টা হচ্ছে ওভারঅল সাজেশন ওয়াটার স্যানিটেশনের জন্যে। এরপর আমি হেলথে যাব। হেলথেও একইভাবে বলা হচ্ছে, 2টা ক্ষেত্রেই আসলে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট যদি বলি, পলিসি স্ট্র্যাটেজির জায়গাটায় কোনো প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে বাস্তবায়নের জায়গাটাই। হ্যাঁ, সেখানকার ফান্ডিংয়ের জায়গাটাই, মনিটরিংয়ের জায়গাটাই। এখানেও বলা হচ্ছে স্থানীয় পর্যায়ে মানসম্মত এবং দক্ষ লোক দরকার। কারণ হচ্ছে যে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার হয়েছে হেলথের ক্ষেত্রে, ইউনিয়ন পর্যন্ত কমিউনিটি ক্লিনিক রয়েছে, বাট সেগুলো ফাংশন করছে না। কারণ হচ্ছে সেখানে দক্ষ জনবল নেই। আবার অনেকগুলো ফাংশন করছে না কারণ ওভারঅল আমরা শুধুমাত্র ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার চিন্তা করেছি, কিন্তু কম্প্রিহেন্সিভ অ্যাক্সেসটা চিন্তা করিনি। কমিউনিটি ক্লিনিক রয়েছে, কিন্তু সেখানে পৌঁছানোর রাস্তা নেই, ব্যবস্থা নেই। একজন প্রতিবন্ধী মানুষ, একজন গর্ভবতী মা কীভাবে সেখানে পৌঁছে সেবাটাকে এনজয় করবে? সুতরাং সে কম্প্রিহেন্সিভ প্ল্যানিংটা যেন হয়। দ্বিতীয় যে সুপারিশটা আসছে সেটা মূলত আসলে গভর্নেন্সের জায়গাটাই, যে যাদের যেইভাবে স্বাস্থ্য সেবাটা দেওয়ার কথা, যত সময়ে দেওয়ার কথা, সেই জায়গাগুলোতে বিশাল ঘাটতি। যে সময়টা থাকার কথা সেই সময়টায় গিয়ে লোকজন পাওয়া যাচ্ছে না, যে ঔষধটা দরকার সেটা পাওয়া যাচ্ছে না, যে ঔষধের মানসম্মত হওয়া দরকার সে মানের জায়গাটায় ঘাটতি হচ্ছে, যার ফলে যে কমিউনিটি সেখানে রিচ করে সেবা নেওয়ার কথা তারা কিন্তু ট্রাস্টটা হারাচ্ছে। সেই জায়গাটা বিল্ড করাটা সবচেয়ে বড় উদ্যোগ নেওয়া দরকার। 3rd যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে, এটা মজার একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে আমরা
বারে বারে বলছি গভর্নমেন্ট নন গভর্নমেন্ট যে ইনস্টিটিউশনগুলো তাদের কমিটমেন্টে তাদের অ্যাকাউন্টেবিলিটির কথা, কিন্তু হেলথের কাছে একটা চরম প্রশ্ন হচ্ছে অ্যাজ এ কমিউনিটি আমার সোশ্যাল কমিটমেন্টটা কোথায়? আমি যে গ্রাম থেকে বেড়ে উঠছি, আমি যে গ্রাম থেকে বড় হচ্ছি, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আমার কতটুকু কমিটমেন্ট টু মাই কমিউনিটি? আমি আমার সোসাইটিতে থেকে ডাক্তারি নার্সিংয়ের প্রশিক্ষণটা করব, কাজ করব, সেই কমিটমেন্টটা আমার আছে কিনা? এই জায়গাটা একটা সামাজিক পরিবর্তন আমাদের দরকার। সেই জায়গাটার জন্য এনজিও বা আদার সিএস ওরা কাজ করে একটা সোশ্যাল মুভমেন্ট তৈরিতে যেন সেই সেন্সিটাইজেশনটা আমরা তৈরি করতে পারি। লাস্ট যে পয়েন্টটা ছিল স্যার, এটা হচ্ছে মূলত পিপল নিয়ে। স্বাস্থ্য নিয়েও বলা হচ্ছে এবং ওয়াটার স্যানিটেশন দুটো জায়গাতেই বলা হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম গভর্নমেন্ট অর এনজিওস উই আর ফলোইং এ সাপ্লাই বেসড অ্যাপ্রোচ, সার্ভিস বেসড অ্যাপ্রোচ। এই জায়গাটা থেকে একটা শিফটিং আমাদের দরকার, কারণ আমরা স্বাস্থ্য বলি, নিরাপদ পানি বলি, সবগুলোই হচ্ছে কমিউনিটির জন্য। সুতরাং যে কমিউনিটির জন্যে তাকে যেন এনগেজ করে তার ভয়েস রেজ করার জন্য স্পেস তৈরি করা হয়। সুতরাং রাদার দেন সার্ভিস ডেলিভারি, এনজিওস অ্যান্ড আদার্সের জন্য সুপারিশ হচ্ছে তারা যেন তাদের কর্মপদ্ধতিতে কমিউনিটি ভয়েস রেজ করা এবং তাদের স্পেস ক্রিয়েশনের জন্য উদ্যোগ নেয়। সো দ্যাটস অল ফ্রম আওয়ার সেশন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আশিস। আমরা আরেকটি খুব ভালো সামারি শুনলাম এই সেশনের, এবং বেশ কিছু পয়েন্ট এসেছে। একটা পয়েন্ট যেটা নাকি এই সেশনে এসেছে অন্য সেশনগুলোর জন্য গুরুত্বপূর্ণ, একজন জনপ্রতিনিধি সেটা পয়েন্ট আউট করলেন খুব সম্ভব এই সেশনটাতে। সেটা হলো যে প্রযুক্তিকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তিনি বলতেছিলেন যে আমরা যদি এই ডিজিটাল, এখন তো ইকোনমির কথা বলা হচ্ছে, ডিজিটাল বাংলাদেশের কথা বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় ইভেন ইউনিয়ন পর্যায়েও এটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এইটাকে কিন্তু ব্যবহার করলে আমরা এই যে জবাবদিহিটার জায়গা যেটা আর কি আছে, এই যে ইনক্লুশন এক্সক্লুশন, কাকে আমরা ভিজিডিতে নেব কাকে নেব না, নামগুলো যদি সেখানে যদি ডিজিটালভাবে যদি থাকে, সবাই দেখলো, এবং এগুলো কিন্তু অনেক পরিবীক্ষণের কাজেও সহায়তা করে, জবাবদিহিতার কাজেও সহায়তা করে, স্বচ্ছতা আনয়নে সহায়তা করবে। সুতরাং এইটা একটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। অন্যান্য পয়েন্টসগুলো তিনি বলেছেন, আমি আর রিপিট করব না। কেউ কি আছেন? আপনি আগের সেশনে বলতে চাচ্ছিলেন আগেরটা সম্বন্ধে? আচ্ছা যাক, আপনাকে আমি একটা দেব, খুবই সংক্ষেপে 1 মিনিটের মধ্যে। না এখন আর আলোচনার খোলা যাবে না। উনি আগের সেশনে কি বলতে চাইছিলেন, আর এখানে হ্যাঁ দেন নাকি? হ্যাঁ, আধা মিনিটে বলেন আপনি কি বলতে চেয়েছিলেন, বলেন। আমি আপনাকে আমার সময়টা দিচ্ছি কিন্তু। হ্যাঁ, আমি আর বলব। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি মোহাম্মদ সুজাউল ইসলাম সুজা, সভাপতি রৌমারী প্রেস ক্লাব, কুড়িগ্রাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চল, এখানে শিক্ষা ব্যবস্থা অনেকটা নাজুক অবস্থায় আছে। তো এখান থেকে যেটা জনসম্পৃক্ত, এখানে একজন অভিভাবক যখন থানা পর্যায়ে যেতে পারে, দেখা যায় যে থানা পর্যায়ে যারা আছেন তারাও এই করাপশনের সাথে জড়িত, আমরা যেটা তৃণমূল পর্যায়ে পাই। এই জন্যই আমি যেটা চাচ্ছিলাম যে যেহেতু ডিজিটাল বাংলাদেশ, তো আপনার 999 আছে, আবার বাল্যবিবাহ নিরোধের জন্য যেরকম একটা নাম্বার আছে, আমি চাচ্ছিলাম যে এরকম একটা নাম্বার তৈরি করা দরকার। আমি গ্রাম থেকে যেন ফোন দিলে যে আজকে এই টিচার আসে নাই, আজকে এই জায়গায় যে স্লিপের টাকাটা দেওয়া হয়েছে এটার বাস্তবায়ন হয়নি, এটা যদি আমি যা উপজেলা লেভেলে বিচার দেই সেটার ফল পাই না, ফলে কমিউনিটির যারা আমরা আছি এখানে আন্দোলন বা এটার দিকে এগিয়ে যেতে পারছি না। এরকম কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া যায় কি না? ধন্যবাদ। আপনার পরামর্শটা নিলাম, ভালো পরামর্শ। আমার মনে হয় এখানে প্রযুক্তি আসছে না, ওই আর কাউকে দেওয়া যাবে না এখন। শুধু এই সেশনের উপরে যদি থাকে, আপনার কি এই সেশনের উপরে যেটা বলা হলো? হ্যাঁ বলেন, আপনি শেষ। হ্যাঁ, আমাদের এখন রাউন্ড আপ করতে হবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি একে ফজলুল করিম, সহকারী প্রধান শিক্ষক, মুসাফর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়, সন্দ্বীপ। স্যার, আমাদের গণতান্ত্রিক সুশাসন, উন্নয়ন সব কিছু নির্ভর করে শিক্ষার উপরে, শিক্ষা নির্ভর করে সুশিক্ষার উপরে। কিন্তু 1995 সালে জনবল কাঠামো অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে কোনো শিক্ষক নিয়োগ দেয়া যাচ্ছে না। সে ব্যাপারে আপনাদের স্যার অবশ্যই করণীয় রয়েছে। আমাদের মাধ্যমিক পর্যায়ে একটা প্রতিষ্ঠানে যতই ছাত্র থাকুক না কেন, শিক্ষক সংখ্যা 9 জন,
কৃষি শিক্ষা হিন্দু ধর্মীয় সহ 12 জনের অধিক নয়। আমরা স্কুলগুলো পরিচালনা করতে হয় নন এমপিও শিক্ষক দিয়ে। সেক্ষেত্রে আমাদেরকে শিক্ষার গুণগত মান অবশ্যই বৃদ্ধি করা যাচ্ছে না। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা গণতান্ত্রিক সরকারের কাছে দাবি রাখছি, যাতে করে আমাদের নতুন করে শাখা খুলে মেধাবী শিক্ষক নিয়োগ দান করে শিক্ষা সম্প্রসারণ করা হয়। ধন্যবাদ আপনাকে, এটাও একটা ভালো উদ্যোগ। আমি আচ্ছা আপনাকে আমি আপনি শেষ দেন, ওনাকে দিয়ে শেষ করতে হবে। ক্ষুধার্ত মানুষ কিন্তু ক্ষুব্ধ মানুষ, একটা কথা আছে। সুতরাং আমি সবার রাগের কারণ হতে চাই না। বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য। আমি মহিলা ভাইস চেয়ারম্যান, রৌমারী উপজেলা, কুড়িগ্রাম জেলা থেকে এসেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেশনের যিনি সভাপতি ছিলেন, যে আমাদের টিনেজ গার্ল, আমরা যে সব মাধ্যমিক মানে সেকশন হোক, প্রাইমারি হোক বা কলেজ সেকশনে হোক, আমাদের মেয়েদের জন্য যদি আলাদা টয়লেটের ব্যবস্থা না হয়, এটা কিন্তু আমাদের প্রতিদিন বিদ্যালয়ে আসা এবং ক্লাস করা এবং ঝরে পড়া এবং বিভিন্ন রকম হাইজেনিক যে সমস্যাগুলো, এটা কিন্তু হচ্ছে। আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশ, কিন্তু আমাদের এই বিষয়টা যদি আমরা খেয়াল করতে না পারি, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির বিষয়। আমি চাইবো এদিক থেকে একটু দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, খুব ভালো একটা প্রস্তাব। আমি এখন এটা ক্লোজ করছি, তার কারণ হলো যে আমাদের লাঞ্চের টাইম ছিল 1টা থেকে, অলরেডি আমরা 1:40, হ্যাঁ 1:50 হয়ে গেছে। আমি দুঃখিত, তবে আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে লিখিতভাবে আমার কাছে দেন, আমরা সেটা বিবেচনায় রাখবো। আর আমাদের যে অভিপ্রায় পত্রটি আছে সেখানেও রিফ্লেক্ট করার চেষ্টা করব। সুতরাং সময় আছে, আমাকে আপনারা সেটা দিতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাদের 3 জন চেয়ারম্যানকে ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমাদের আলোচনাগুলো এসেছে এবং বিভিন্ন সেশনে যে আলোচনা হয়েছে, যেটা আপনি থাকতে পারেননি সেটাও কিন্তু আপনি জানলেন এবং এটার ফলে আপনার কাজেরও সুবিধা হবে বলে মনে হয়। একটা কথা বলে শেষ করি, আমার মনে হয় যে আমরা যখন নাকি জবাবদিহিতার কথা বলি, এটার সাথে সাথে কিন্তু দায়বদ্ধতার কথাটা চলে আসে। আমার মনে হয় যে যিনি জবাবদিহিতা প্রত্যাশা করেন, তিনি যদি নিজে দায়বদ্ধ না থাকেন, তাহলে কিন্তু মানুষ এটাকে সিরিয়াসলি নেবে না, মনে করবে যে উনি খালি অন্যের কাছেই চায়, ওনার নিজের অংশগ্রহণ কি, দায়বদ্ধতা কি। তো সেটা কিন্তু আমাদের আলোচনায়ও এসেছে। সুতরাং আমরা যে তৃণমূলে যেহেতু আপনারা আছেন এবং আপনারাই আসলে এইগুলোর সাথে বেশি সম্পৃক্ত, আপনারাই করছেন, আমরা নিজেরা অতটা ব্যক্তিগতভাবে আমি নিজেও হয়তো সেগুলো আপনাদের মতো তো আর সম্পৃক্ত না। সুতরাং আপনাদের কাছে যেটা একটা আশা থাকবে যে যেহেতু আপনারা এগুলোর সাথে আছেন, সেখানে আমার অংশগ্রহণটাও আমার মনে হয় যে খুবই জরুরি, যে নিজের দায়বদ্ধতা দৃষ্টিভঙ্গি থেকে। তো আপনারা সবাই গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজ করছেন এবং আমরাও আজকে যে পরামর্শগুলি আসছে সেই পরামর্শগুলিও আমরা সবাই জানলাম, নিজেরাও সেটা দিয়ে সমৃদ্ধ হলাম এবং আগামীতে এই 2030 সালের মধ্যে আমরা যদি এই অভীষ্ট এবং লক্ষ্যমাত্রাগুলি অর্জন করতে পারি, তাহলে কিন্তু এটার অর্থটা হলো যে আমরা নিজেরাই আমাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারলাম, একটা ভালো শিক্ষা, মানসম্মত শিক্ষা পেলাম, একটা ভালো স্বাস্থ্যসেবা আমরা পেলাম, এমন এক বাংলাদেশকে পেলাম যে বাংলাদেশ আজকে প্রথম সেশনে বলা হচ্ছিল যে এটা তো ডিসেম্বর মাস, তাই না, আমাদের বিজয়ের মাস, এবং আমাদের যারা নাকি পূর্বসূরি ছিলেন তারা তাদের আত্মোৎসর্গ করেছেন যাতে করে তাদের অতীত আমাদের ভবিষ্যৎ না হয়, তাই তো। তো তার মানে কি, তার মানে একটা ভিন্ন ভবিষ্যতের কথা তারা চিন্তা করেছিলেন, যেটা তাদের অতীতের মতো না হয়। তো সেই ভবিষ্যৎ আমরা সবাই মিলে করতে পারবো। আপনারা অনেক অনেক ভালো ভালো কাজ করছেন। আমরা আরও আজকের আলোচনা দ্বারা আরও বেশি আমরা জানতে পারলাম কিভাবে আরও ভালো করা যায়, এবং সেটা সম্মিলিতভাবে আমরা যদি করতে পারি তাহলে আমরা 2030 সালের মধ্যে আমরা একটা উন্নত, সমৃদ্ধ, টেকসই এবং পরিবেশ বান্ধব, অন্তর্ভুক্তিমূলক একটা বাংলাদেশ আমরা পাবো। সে প্রত্যাশা রেখে এই অধিবেশন আমি শেষ করছি এবং আপনাদেরকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।